হ্যালো ড্রামা পাগল ভাইয়া ও আপু, রোমাঞ্চে কাটাতে চান কিছুক্ষণ? তো আসুন পাগলি এক্সপ্লেনারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে যে মুভির মজা লুটতে যাচ্ছি এটি একটি সাউথ কোরিয়ান রোমান্টিক ড্রামা মুভি। মুভির নাম হিয়ার মি আওয়ার সামার। এই মুভিটিতে একটা ছেলে খাবার ডেলিভারি করতে গিয়ে মোমো নামের একটা মেয়ের প্রেমে পড়ে যায়। ছেলেটার এসব ডেলিভারি পছন্দ ছিল না, তার মা তাকে জোর করেই পাঠায়। বাট সেখানে গিয়ে যখন সে সেই মেয়েটাকে দেখে ক্রাশ খেয়ে যায়, তখন থেকে সে নিজেই রান্না করে সেই মেয়ের কাছে ডেলিভারি দিতে যায়। তার মা তো পুরোই অবাক, ছেলের হঠাৎ হলো কি। তো এরপর যে কাহিনীগুলো হয় তা অনেক মজার, আর আমি যদি এখনই সব বলে দিই তাহলে মজাটা নষ্ট হয়ে যাবে। তাই আপনারাই দেখেন। নাও স্টার্ট। মুভির শুরুতে আমরা ইজুকি নামের একটা ছেলেকে দেখতে পাই। ইজুকি তার গ্র্যাজুয়েশন শেষ করেছে, কিন্তু এখনও সে বেকার। শত শত কোম্পানিতে সিভি জমা দেওয়ার পরেও কোথাও চাকরি হয়নি। ইজুকির বাবা মা একটা রেস্তোরাঁ চালায় এবং তার মা চায় না যে ছেলে দূরে গিয়ে চাকরি করুক, আর যদি চাকরি করতেই হয় তাহলে সে যেন সিভিল সার্ভিসে যোগ দেয়। কিন্তু ইজুকি মনে করে সিভিল সার্ভিসে চাকরি তার জন্য নয়। অন্যদিকে আমরা রিন নামের একটি মেয়েকে সাঁতার কাটতে দেখি। সেখানে তার বড় বোন মোমো দাঁড়িয়ে আছে। এদিকে ইজুকির জিদের কারণে তার মা খুব রেগে যায়, তাই তার মা তাকে রেস্তোরাঁর খাবার প্যাক করে ডেলিভারি দিতে বলে। ইজুকি মায়ের রাগ দেখে ডেলিভারি দিতে রাজি হয়, কিন্তু যখন সে খাবার নিয়ে বের হয় তখন দেখে তার স্কুটারে একটি ডেলিভারি ব্যাগ লাগানো আছে। এটা দেখে সে মাকে জিজ্ঞেস করে, মা এই নোংরা ব্যাগটা আমার স্কুটারে কেন লাগানো? তার বাবা তখন বলে, এটা আমি লাগিয়েছি, এটা তোমার কাজে লাগবে। এরপর ইজুকি মন খারাপ নিয়ে ডেলিভারি দিতে বেরিয়ে পড়ে। ইজুকিকে স্পোর্টস সেন্টারের সুইমিং পুল ডিপার্টমেন্টে খাবার পৌঁছে দিতে হবে। সেখানে গিয়ে সে একটি বাচ্চাকে দেখে এবং তাকে জিজ্ঞেস করে সুইমিং পুলটা কোন দিকে। কিন্তু সেই বাচ্চাটি বোবা ছিল, তাই সে ইশারায় বলে। সে কথা বলতেও শুনতে পায় না। ভাগ্যক্রমে ইজুকি সাইন ল্যাঙ্গুয়েজ বোঝে, তাই সেও ইশারায় বলে যে সুইমিং পুল কোন দিকে। তখন বাচ্চাটি ইজুকিকে সুইমিং পুল দেখিয়ে দিলে ইজুকি বাচ্চাটিকে ধন্যবাদ দিয়ে চলে যায়। কিন্তু যখন সে সুইমিং পুলের কাছে পৌঁছায় তখন মোমোকে দেখে এক নজরে তাকিয়ে থাকে। মানে বুঝতেই পারতেছেন, আসলে মোমো সেখানে তার বোনের সুইমিং টাইম কাউন্ট করছে। আজ সে খুবই খুশি, কারণ রিন 30 সেকেন্ডের কম সময়ে তার টার্গেট পূরণ করেছে। তখনই আমরা জানতে পারি যে দুই বোনই বোবা, এমনকি সেখানে থাকা সমস্ত সুইমাররাও বোবা। তাদের মধ্যে একজনের দৃষ্টি ইজুকির উপরে পড়ে। মেয়েটা কাছে এসে খাবারটি নিয়ে নেয় এবং হাতের ইশারায় তাকে চলে যেতে বলে। কিন্তু সমস্যা হলো, ইজুকি তো মোমোকে খাবার দিতে এসেছিল। কিছুক্ষণ পর ইজুকির রিনকে একা পেয়ে সাইন ল্যাঙ্গুয়েজে জিজ্ঞাসা করে, যে মেয়েটি তোমার টাইম কাউন্ট করছিল সে কে? রিন হাসতে হাসতে উত্তর দেয়, সে আমার বড় বোন। এরপর ইজুকি মোমোর নাম জানতে চায়। তখন রিন মজা করে বলে, তুমি কি আমার বোনকে পটাতে চাচ্ছ? এই কথা শুনে ইজুকি লজ্জা পেয়ে হেসে দেয়। এরপর সে তার বোনের ফোন নাম্বার চায়, কিন্তু রিন শুধু তার বোনের নাম বলে এবং নাম্বারের জন্য বলে দেয়, তুমি নিজে গিয়ে তাকে জিজ্ঞেস করো। এই বলে রিন চলে যায়, আর ইজুকি কি আর করার, নিজের রেস্তোরাঁয় ফিরে আসে। কিন্তু ইজুকি ফিরে আসতে না আসতেই তাকে আরেকটা ডেলিভারির জন্য পাঠিয়ে দেওয়া হয়। ইজুকির মা এবার খেয়াল করে প্রথমবার সে রাগ করে গিয়েছিল, কিন্তু এবার এত হাসি খুশি কেন যাচ্ছে আর একদম চুপচাপ। ইজুকির এমন আচরণে তার মা ভীষণ অবাক হয়ে যায়। যাই হোক, ইজুকি খুশি হয়ে ডেলিভারি স্পটে রওনা দেয়। যখন সে ফিরে আসে তখন দেখে মোমো এক গলিতে দাঁড়িয়ে তার স্কুটার ঠিক করছে। ইজুকি ধীরে ধীরে মোমোর কাছে গিয়ে সাইন ল্যাঙ্গুয়েজে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চিনতে পারছো? আমাদের কিছুক্ষণ আগে সুইমিং পুলে দেখা হয়েছিল, আমি খাবার দিতে গিয়েছিলাম। মোমো মাথা নাড়িয়ে দ্রুত বলে, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। এরপর ইজুকি মোমোর স্কুটারের দিকে ইশারা করে জিজ্ঞেস করে, আমি কি একটু চেক করে দেখতে পারি? মোমো বলে, হ্যাঁ অবশ্যই প্লিজ। ইজুকি স্কুটারের হুড খুলে কিছুক্ষণ পরীক্ষা করে, তারপর মুখ ভার করে সাইন করে কার্বোরেটরটা নষ্ট হয়ে গেছে, মেকানিক ছাড়া এটা ঠিক হবে না। ইজুকি লক্ষ্য করে দেখে মোমো খুব টেনশনে আছে। এটা দেখে ইজুকি বলে, তোমার যদি খুব জরুরি কোনো কাজ থাকে তাহলে আমার স্কুটারটা নিয়ে যেতে পারো, আর আমি না হয় তোমার স্কুটার নিয়ে যাবো এবং ঠিক করিয়ে দিয়ে দিব। কিন্তু মোমো বলে, না না না, তোমারও তো কাজ থাকতে পারে, আমি নিজেই দেখে নেব। ইজুকি হেসে বলে, আরে না না, তেমন কিছু না, তুমি আমারটা নিয়ে যাও, কিচ্ছু হবে না, আমি এটা আগামীকাল ঠিক করে তোমার কাছে পৌঁছে দিব। মোমোর কাজে যেতে দেরি হয়ে যাচ্ছিল, তাই সে রাজি হয়ে যায়। এই সুযোগে ইজুকি মোমোর ফোন নাম্বারটা চায়, যাতে পরে স্কুটার ফেরত দেওয়ার সময় যোগাযোগ করতে পারে আর কি। মোমো তাকে তার ফোন নাম্বার দিয়ে বলে, তুমি তোমার নম্বর এন্ট্রি করে দাও। এরপর মোমো ইজুকির স্কুটার নিয়ে চলে যায়, আর ইজুকি মোমোর স্কুটার নিয়ে মেকানিক্সের কাছে চলে যায়। ইজুকি টেনে হিসড়ে স্কুটারটি নিয়ে তার বন্ধু জুংয়ের গ্যারেজে পৌঁছায়। ইজুকি হাঁফাতে হাঁফাতে বলে, মামা যত তাড়াতাড়ি সম্ভব এই খাটারাটাকে একেবারে নতুন বানিয়ে দে। জুং অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে মামা এটা তো তোর স্কুটার না, এটা তাহলে কার স্কুটার?
এই মারছে। তখন সে ভেবাচাকে খেয়ে বলে, আরে বাদ দে না, তুই শুধু এটাকে আগামীকাল সকালের মধ্যেই ঝকঝকে করে দে, আর ততক্ষণ আমি তোর স্কুটারটা নিয়ে যাচ্ছি। অন্যদিকে আমরা দেখি মোমো তার কলেজে রয়েছে, যেখানে সে ইন্টারন্যাশনাল সাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছে। শিক্ষক সাইন ল্যাঙ্গুয়েজে মোমোকে জিজ্ঞাসা করে, তোমার স্বপ্ন কি? মোমো সাইন দিয়ে উত্তর দেয়, আমার স্বপ্ন আমি আমার বোনকে অলিম্পিকে দেখতে চাই। এখানে সিন কাট হলে আমরা দেখতে পাই ইজুকি মোমোকে একের পর এক মেসেজ পাঠাচ্ছে, স্কুটার ঠিক হচ্ছে, আপডেট দেবো, কোথায় তুমি? সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় কিন্তু মোমো কোনো মেসেজই সিন করে না। আর হ্যাঁ, ইজুকি তার বন্ধু জুংয়ের বাড়িতে আছে, কারণ নিজের বাড়িতে থাকলে তার মনে হতো সে এখনো ওয়ার্ক স্পেসেই আটকে আছে। আবার জিজ্ঞেস করে, এই স্কুটারটা আসলে কার ছিল রে? কিন্তু ইজুকি মুখ ফিরিয়ে নেয়, কিছুই বলে না। অন্যদিকে মোমোর বোন তার স্কুটার দেখে বলে, তুমি কি এখন ডেলিভারির কাজও শুরু করে দিয়েছো? মোমো বলে, আরে না না না, তেমন কিছু না, এটা সেটা বলে সে বিষয়টা কেটে দেয়। এরপর দুজনই বাড়ি চলে যায়। সিন কাট হয়ে আসে পরের দিন সকালে। মোমো যখন ঘুম থেকে ওঠে তখন সে তার ফোন চেক করে দেখতে পায় ইজুকি তাকে অনেকগুলো মেসেজ করেছে, বাট সে কেবল দেখতেছে। মোমো দেরিতে সিন করার জন্য দুঃখ প্রকাশ করে রিপ্লাই দেয়, আমি খুব ব্যস্ত ছিলাম, সরি, তাই তোমার মেসেজ দেখতে পারিনি। মোমোর এমন রিপ্লাই দেখে ইজুকি খুব খুশি হয়। ইজুকিকে হাসতে দেখে জুং বলে, কি হয়েছে, পাগলের মতো এইভাবে হাসছিস কেন? কিন্তু ইজুকি তাকে এবারও কিছু বলে না। এরপর ইজুকি মোমোর স্কুটার ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে, তারপর সেটা নিয়ে মোমোর কাছে ফেরত দিতে বেরিয়ে পড়ে। ইজুকি সেই জায়গাতেই অপেক্ষা করে যেখানে মোমোর স্কুটার খারাপ হয়েছিল। কিছুক্ষণ পর মোমো সেখানে আসে। মোমো আন্তরিকভাবে বলে, আমার স্কুটার ঠিক করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে মোমো কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, স্কুটার ঠিক করতে কত টাকা খরচ হয়েছে? ইজুকি বলে, আরে এটা তো পরিবারের মতো ব্যাপার, টাকার দরকার নেই। ইজুকি আমতা নামতা করে বলে, এর বদলে তুমি কি আমার বন্ধু হতে পারবে? মোমো অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু তুমি কেন আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও? ইজুকি আগ্রহ ভরে বলে, আমি সাইন ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে চাই। মোমো মুচকি হেসে উত্তর দেয়, ঠিক আছে, তোমার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি। ইজুকি খুশি হয়ে বলে, যেহেতু আমরা এখন বন্ধু, চলো না একসাথে কফি খেতে যাই। মোমো বলে, তবে একটা শর্ত, তুমি আমার স্কুটার ঠিক করেছো, তাই আজকের কফি আমি খাওয়াবো। ইজুকি খুশি হয়ে যায়। ব্যাস, এরপর দেখি দুজনে একসাথে পার্কের একটা বেঞ্চে বসে কফি খাচ্ছে আর একে অপরের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে। মোমো হঠাৎ তার ঘড়িতে টাইম দেখি বলে, হাই আল্লাহ, অলরেডি আমার দেরি হয়ে গেছে, এক্ষুনি আমাকে যেতে হবে। এই বলে তাড়াহুড়ো করে যেতে ধরলে ইজুমি বলে, তুমি সবসময় এত ব্যস্ত থাকো কেন? আমি ইন্টারন্যাশনাল সাইন ল্যাঙ্গুয়েজের ক্লাস নিই আর পার্ট টাইম জবও করি, তো এই বলে মোমো চলে যায়। যাই হোক, এখানে সিন কাট হলে আমরা ইজুমিকে তার রেস্টুরেন্টে দেখতে পাই। আমরা দেখি তার বাবা মা তার হঠাৎ আচরণের পরিবর্তন দেখে বুঝে ফেলেছে সে নিশ্চয়ই কাউকে ডেট করছে। ইন্টেলিজেন্ট বাবা মা। এর পরের সিনে আমরা দেখতে পাই ইজুমি মোমোর সাথে চ্যাট করছে। ইজুমি মোমোর সঙ্গে চ্যাট করতে করতে জানতে পারে যে মোমো আজ এতটা ব্যস্ত যে সে আজ ব্রেকফাস্ট বানানোর সময়টাও পায়নি। এটা শুনে ইজুমি তার রেস্টুরেন্টে গিয়ে তার জন্য লাঞ্চ বানায়, তারপর সেটা পার্সেল করে মোমোর কাছে নিয়ে যায়। মোমো জিজ্ঞাসা করে, এই খাবারটা কে তৈরি করেছে? ইজুমি বলে, এটা আমি নিজের হাতে শুধু তোমার জন্য বানিয়েছি। মোমো ইজুমিকে তার সঙ্গে খেতে বলে, কিন্তু ইজুমি বলে, না তুমি খাও, আমি খেয়েছি। এরপর মোমো একটু খাবার মুখে দিতেই, ওয়াও, এত টেস্টি! মোমো এতটাই পছন্দ করে যে সব খাবার সে খেয়ে ফেলে। আর খাবার শেষে ইজুমিকে জিজ্ঞাসা করে, এই খাবারের দাম কত? তখন ইজুমি মজা করে বলে, এই খাবারের কোনো দাম নেই। কিন্তু মোমো জোর করে টাকা দিয়ে চলে যায়, কারণ তার মনে হয়েছিল ইজুমি হয়তো এটা বিক্রি করতেই এনেছে। এরপরে ইজুমি যখন বাড়ি ফিরে আসে তখন তার মা তাকে জিজ্ঞাসা করে, এই কয়দিন ধরে তোমার কি হয়েছে? তুমি কিছু না বলেই ডেলিভারি করো, রান্না করো, তোমার মধ্যে এত পরিবর্তন এলো কিভাবে? ঠিক তখনই ইজুমির ফোনে মোমোর মেসেজ আসে। ইজুমি তখন মোমোর সঙ্গে চ্যাট করতে শুরু করে এবং তার মাকে বলে, মা, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। কিন্তু তার মা বুঝতে পারে তার গুণধর ছেলে যাকে বন্ধু বলছে সে আসলে তার গার্লফ্রেন্ড। সিন চলে আসে রাতের বেলায়, যেখানে মোমো বসে বসে তার মাসিক খরচের হিসাব করছিল। তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে মোমোর টাকা পয়সার একটু টানাটানি চলতেছে। যাই হোক, পরের দিন এক সুইমিং কোচ মহিলা চিৎকার করে বধির বাচ্চাদের পুল থেকে বের করে দিতে বলছিলেন, কারণ তিনি মনে করছিলেন যে বধির বাচ্চাদের সাধারণ বাচ্চাদের সঙ্গে একসাথে পুলে রাখা উচিত নয়। তার মনে হচ্ছিল এতে সাধারণ বাচ্চাদের সংক্রমণ হতে পারে। মোমো এই কথা শুনে খুব কষ্ট পায়। ইজুমিরও ব্যাপারটা খারাপ লাগে। তাই সেই মহিলা যখন চলে যেতে থাকে তখন ইজুমি তার কাছে গিয়ে বলে, আপনি জানেন না, বোবা লোকেরা লিপ রিড করে অন্যের কথা বুঝে ফেলতে পারে? এইভাবে কেউ কারোর সঙ্গে কথা বলে? তখন সুইমিং কোচ ইজুমিকে ধমক দিয়ে বলে, তাতে তোমার কি? এভাবে না পারলে ইজুমি সেই মহিলার গাড়ির ছবি তুলতে থাকে ও বলে, আমি এটা ট্রাফিক পুলিশকে পাঠাবো ও জানাবো যে তুমি নো পার্কিং জোনে গাড়ি রেখেছো। এটা শুনে সেই মহিলা তাকে সরি বলে এবং তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে। তারপর ইজুমি ভিতরে মোমোর সঙ্গে দেখা করতে যায় ও তাকে বলে, তোমার বোন ঠিক আছে তো? মোমো বলে, হ্যাঁ সব ঠিক আছে, মাঝে মাঝেই আমাদের সঙ্গে এমনটা হয়। এরপর ইজুমি, মোমো ও রিন দুজনেরই মন ভালো করার জন্য দুজনকেই বলে, তোমরা আমার সঙ্গে চলো, আমি তোমাদেরকে একটা দারুণ জায়গায় নিয়ে যেতে চাই। দুজনেই যেতে রাজি হয় আর এরপর তারা বাসে করে রওনা হয়।
এরপর কি কি হয় দেখতে থাকুন, আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই কেমন। ওয়ানিক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ও পিএসজি এবং সিজি অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার পাগলি 77 ব্যবহার করে আপনার প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই আপনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে অনেক সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড পাগলি 77 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে $130 পর্যন্ত পান। ডিস্কোতে তারা অনেক আনন্দ উল্লাস করে। যাওয়ার সময় কথার মাঝে হুট করে রিন বলে, আমার মনে হচ্ছে যেন আমি কাবাবে হাড্ডি হয়ে গেছি, তাই আমি আগে যাচ্ছি, আপু তুমি পরে এসো। মানে রিন দুজনকে প্রেম করার একটু সুযোগ করে দিচ্ছে। যাই হোক, রিন চলে যাওয়ার পর ইজুমি আর মোমো একসাথে হাঁটতে থাকে। হঠাৎ মোমো ইজুমিকে বলে, আজকে তোমার তো অনেক টাকা খরচ হয়েছে। ইজুমি হেসে বলে, আরে না না, এটা কোনো ব্যাপার না, এটা তো আমার তরফ থেকে তোমাদের জন্য ছোট্ট একটি ট্রিট ছিল। তো এরপর সিন কাট হয়ে চলে আসে বাসায়। বাসায় এসেও দুজনে চ্যাটিংয়ে থাকে ও দুজনেই অনেক খুশি। এসব দেখে রিন বলে, আপু তুমি কি ইজুমির প্রেমে পড়েছ? মোমো তৎক্ষণাৎ বলে, আরে না না। কিন্তু মোমো না না করলেও আমরা তো ঠিকই বুঝতে পারতেছি যে দুজনেই দুজনের প্রেমে পড়েছে। ঠিক সেই মুহূর্তে লি তাদের ডিস্কোতে তোলা ছবি পাঠায়, যেখানে তিনজনই অত্যন্ত খুশিতে ভেসে যাচ্ছে। তো এখানে সিন কাট হয়ে সিন চলে আসে রিনের সাঁতার প্রতিযোগিতার দিনে। মোমো এসেছে রিনের প্রতিযোগিতা দেখতে এবং রিন এই প্রতিযোগিতায় জয়ী হয়। এটা দেখে মোমো রিনের চেয়েও বেশি আনন্দিত হয়। রিন তার মেডেল মোমোকে পরিয়ে দেয়। এই মুহূর্তে আমরা বুঝতে পারি এই দুজনে একে অপরকে কতটা গভীরভাবে ভালোবাসে। এরপর বাড়ি ফিরে মোমো ভিডিও কলে মেডেলটি ইজুমিকে দেখায়। এটা দেখে ইজুমিও অত্যন্ত খুশি হয়। মোমো বলে, আর মাত্র এক ধাপ বাকি, এরপরেই আমার বোন অলিম্পিকের জন্য কোয়ালিফাই হবে, শুধু আরো 1 সেকেন্ড সময় কমাতে হবে। এই আনন্দে ইজুমি বলে, চলো আজকে একটা ছোট্ট পার্টি করি। কিন্তু মোমো বলে, না না না, আমার রিন খুব ক্লান্ত হয়ে গেছে, ওকে আরাম করতে দিতে হবে, আর ওর জন্য আমাকে রান্নাও করতে হবে। ঠিক তখনই রিন আসে এবং এটা শুনে মোমোকে বলে, কোনো সমস্যা নেই, তুমি যাও। এই বলে রিন নিজে তার বোনকে ড্রেস চুজ করে দেয়। আর এদিকে দেখি ইজুমি তার বন্ধু জুনকে ডেকে জোর করে মোমোর ঠিকানায় রিনের জন্য খাবার পৌঁছে দিচ্ছে। তারপর ইজুমি সেজে গুজে মোমোর সঙ্গে দেখা করতে যায়। তো ইজুমি মোমোকে নদীর ধারে নিয়ে যায়, কারণ এই জায়গাটি তার খুব প্রিয় একটি জায়গা। নদীর পাশে বসে ইজুমি মোমোকে জিজ্ঞাসা করে, মোমো তোমার স্বপ্ন কি? মোমো বলে, আমার স্বপ্ন একটাই, আমি আমার বোন রিনকে অলিম্পিকের পুলে সাঁতার কাটতে দেখতে চাই। ইজুমি গভীরভাবে তাকিয়ে মোমোকে জিজ্ঞাসা করে, এটা তো তোমার বোনের স্বপ্ন, তোমার স্বপ্ন কি? মোমো হঠাৎ চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ থেমে বলে, আমি এভাবে কখনো ভাবিনি, শুধু এটুকু জানি আমি আমার বোনকে অলিম্পিকের মঞ্চে দেখতে চাই। ভাবা যায় বোনের প্রতি কতটা ভালোবাসা থাকলে এমনটা হয়। তো অন্যদিকে জুং রিনের কাছে খাবার ডেলিভারি করতে গিয়ে রিনের সৌন্দর্যতে সে পুরো মুগ্ধ হয়ে যায়। এদিকে মোমো আর ইজুমি দুজনে একসাথে মজা করে ঘুরতেছে, দুজনেই অনেক খুশি। এদিকে তখন হঠাৎই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। মোমো যে বিল্ডিংয়ে থাকে সেখানে ভয়াবহ আগুন লেগে যায়। রিনও এখন সেখানেই আছে, সে বিল্ডিংয়ে আটকা পড়ে। রিনের জন্য পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। বধির হওয়ায় সে চিৎকার করে সাহায্য চাইতেও পারছে না। আতঙ্কে সে লিফটে ঢুকে পড়ে, কিন্তু লিফট একটু নিচে নেমে আবার হঠাৎ করে থেমে যায়। ধোঁয়ায় রিনের শ্বাস বন্ধ হয়ে আসে। সিন এখানেই কাট হয়ে চলে আসে মোমোর কাছে। সন্ধ্যা হয়ে গেছে, তাই দুজনেই এবার বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সময় ইজুকি মোমোর দিকে তাকিয়ে আমতা নামতা করে বলে, সেদিন যখন খাবার ডেলিভারি দিতে গিয়ে তোমাকে সুইমিং পুলে দেখেছিলাম, সেই দিন থেকেই তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই বলা হয়ে উঠছে না। এটা সম্পূর্ণ না করতেই মোমোর ফোনে একটি জরুরি মেসেজ আসে। মেসেজ পড়ে জানতে পারে রিন হাসপাতালে ভর্তি। এই খবর পেয়ে মোমো আর 1 সেকেন্ডও দেরি না করে হাসপাতালের দিকে ছুটে যেতে শুরু করে। মোমোকে হঠাৎ এভাবে যেতে দেখে ইউজুকি অবাক হয়। সে কিছুই বুঝতে পারে না কি হয়েছে আর কেন মোমো এমন করে চলে গেল। মোমো হাসপাতালে পৌঁছালে রিনের থেকে সব ঘটনা শোনে যে কিভাবে কি হলো। রিন বলে, বিল্ডিংয়ে কোথাও আগুন লেগেছিল, আমি লিফটে আটকে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, কিন্তু পরে কোনো এক অজানা ব্যক্তি আমাকে বাঁচিয়ে নেয়। আমি সেই মানুষটার ফেস দেখিনি। রিন বলে, আমার ফুসফুসে ধোঁয়া ঢুকে গিয়েছিল, তাই ডাক্তাররা আমাকে ভর্তি রেখেছে। প্লিজ আপু, মা বাবাকে এসব বলার দরকার নেই, 2 দিন পরেই তো আমি ঠিক হয়ে যাব। মোমো এসব শুনে অপরাধ বোধে ভেঙে পড়ে বলে, আমাকে মাফ করে দাও, এসব আমারই দোষে হয়েছে। আমি যদি ঘুরতে না যেতাম তাহলে হয়তো তোমার এমনটা হতো না। আমার কারণেই তোমার এত বড় ক্ষতি হলো। এখন তোমার প্রতিযোগিতার কি হবে? রিন বলে, আপু সমস্যা নেই, আমার তো কিছুই হয়নি, আমি তো শীঘ্রই ঠিক হয়ে যাব। কিন্তু মোমোর মন ভেঙে যায়। অঝরে কেঁদে বলে, তুমি এত ঠান্ডা পানিতে এত কষ্ট করে প্র্যাকটিস করেছো, তোমার 10 বছরের পরিশ্রম সব এখন আমার জন্য বৃথা হয়ে গেল। রিন বলে, আপু তুমি চিন্তা করো না তো, দেখো কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে।
সিন রাতে আসলে দেখি মোমো ক্লান্ত হয়ে তার বোনের পাশে ঘুমিয়ে পড়েছে। অন্যদিকে আমরা দেখি ইজুকি কি হয়েছে জানার জন্য বারবার মেসেজ করেই যাচ্ছে, কিন্তু মোমো তো এদিকে ঘুমিয়ে পড়েছে। কোনো অ্যান্সার না পেয়ে ইজুকি টেনশনে সারা রাত চোখের পাতা বন্ধ করতে পারে না। তার মনে হতে থাকে হঠাৎ মোমোর কি হলো, কেন সে ওভাবে চলে গেল, আবার আমার মেসেজেরও কোনো উত্তর দিচ্ছে না। কিছুই বুঝে উঠতে পারে না সে। এভাবেই রাত কেটে যায় ও সকাল হয়। আমরা দেখি ইজুকি এখনো ছটফট করছে, মুখে তার কোনো হাসি নেই, সারাদিন শুধু মোমোর মেসেজের অপেক্ষায় আছে। মানে এখনো মোমো তার সাথে কোনো যোগাযোগ করেনি। এভাবেই 2 দিন কেটে যায়। রিন হাসপাতাল থেকে ছাড়া পায় ও পেয়েই সুইমিং পুলে প্র্যাকটিস করতে যায়, কিন্তু দেখো অল্পতেই তার শ্বাসকষ্ট শুরু হচ্ছে। এটা দেখে মোমো খুব চিন্তিত হয়ে পড়ে। তার বোন আর আগের মতো নিঃশ্বাস ধরে রাখতে পারছে না, সব তার জন্য নিজেকে দোষারোপ করতে থাকে। তো সবসময় নর্মালি মোমো রিনকে প্র্যাকটিস করতে নিয়ে যায়, আবার একসাথে বাসায় আসে। বাট আজকে বাসায় ফেরার সময় রিন কেন জানি মোমোকে বলে, আমি আজকে আমার বান্ধবীর সাথে যাব, তুমি বাসায় ফিরে যাও। হঠাৎ রিনের মুখে এমন কথা শুনে মোমো অবাক হয়। মোমো আরেকবার বলে, আমিও তোমার সাথে যাই, কিন্তু রিন না করে এবং তাকে বাড়ি যেতে বলে। সিন কাট হয়ে চলে আসে রাতে। মোমো ঘড়িতে দেখে 12টাও পার হয়ে যাচ্ছে, বাট রিন এখনো বাড়িতে আসেনি। পরদিন ভোরবেলার মোমোর ঘুম ভাঙার আগেই রিন উঠে পড়ে এবং মোমোর সাথে দেখা না করে প্র্যাকটিস করতে চলে যায়। একটু পরেই মোমো ঘুম থেকে উঠে দেখে রিন চলে গেছে এবং একটি নোট রেখে গেছে, তুমি যেন আমাকে নিতে এসো না। এরপর মোমো কাজে যাওয়ার সময় দেখে ইজুমি তার বাড়ির সামনে বসে আছে। মোমোকে দেখতেই ইজুমি তড়িঘড়ি করে কাছে এসে বলে, মোমো কি হয়েছে? সেদিন ওভাবে চলে আসলে আবার তোমাকে মেসেজ করে যাচ্ছি, বাট তুমি কোনো অ্যান্সার দাওনি। আমি কি কোনো ভুল করে ফেলেছি? মোমো কেন জানি কঠিন স্বরে বলে, না তুমি কোনো ভুল করনি, কিন্তু দয়া করে আর কখনো আমার সাথে যোগাযোগ করো না। ইজুকি হতভম্ব হয়ে যায়। এর কারণ কি সে বুঝতে পারে না। মোমোর চোখে জল এসে পড়ে। সে বলে, সেদিন তুমি যদি আমাকে ঘুরতে না ডাকতে আজ আমার বোন পুরোপুরি সুস্থ থাকতো। এসব তোমার কারণেই হয়েছে। এই কথায় ইজুকি প্রচণ্ড কষ্ট পায়। মোমো আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। এরপর থেকে ইজুকি সারাক্ষণ মনমরা হয়ে থাকে। তার এই হঠাৎ পরিবর্তন দেখে তার বাবা মা চিন্তিত হয়ে পড়েন। তারা আন্দাজ করতে পারেন নিশ্চয়ই তাদের ছেলের সম্পর্ক ভেঙে গেছে। অন্যদিকে রিনকে আমরা সুইমিং পুলে কাঁদতে দেখি। তখন দেখি মোমো অফিসে না গিয়ে লুকিয়ে রিনকে দেখতে এসেছে এবং বোনের কান্না দেখে সেও ইমোশনাল হয়ে যায়। রিন বাহিরে আসলে মোমোকে দেখে মোমোর কাছে ক্ষমা চাই। মোমো আটকিয়ে বলে, আমি সরি, আমার কারণে তোমার স্বপ্ন ভেঙে যাচ্ছে। রিন আবেগপ্রবণ হয়ে বলে, তুমি শুধু আমার স্বপ্নের কথাই ভাবো কেন? তোমার নিজের স্বপ্ন কি? মোমো নিচু গলায় উত্তর দেয়, আমার স্বপ্ন ছিল তোমাকে অলিম্পিকে দেখতে। রিন ধৈর্য হারিয়ে বলে, এটা কেমন কথা? এটা আমার স্বপ্ন, তোমার নয়। তুমি কেন সব সময় আমার টিউশন ফি দাও? তুমি কেন প্রতিদিন আমাকে নিতে আসো? সব খরচ তুমি বহন করো, আমার A to Z সব কিছু তুমি দেখো। কেন তুমি তোমার নিজের জীবনটা নিয়ে কখনোই ভাবো না কেন? রিন ইমোশনাল হয়ে বলে, জানো আপু, তোমার এই অতিরিক্ত ভালোবাসা এখন আমাকে চাপ দিচ্ছে। আপু, আমার জীবন মানে আমারই জীবন। আমার জীবনের যুদ্ধ আমাকেই করতে হবে, আমার স্বপ্ন নিয়ে লড়াই আমাকেই করতে হবে। কিন্তু তুমি তোমার জীবন বিসর্জন দিয়ে আমার জীবনের লড়াই করে যাচ্ছ, আর এটা আমি আর হতে দিতে চাচ্ছি না। এসব বলে রিন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এদিকে ইজুকি দিনরাত শুধু পড়ে পড়ে ঘুমাচ্ছে। জুং এসে ডাক দেয়। এরপর বলে, আমাকে একটা কথা বলবি? কি বলবি তো? হ্যাঁ বল। তুই যার জন্য সেদিন খাবার পাঠিয়েছিলি, তুই কি তাকে ভালোবাসিস? ইজুকি মাথা নেড়ে বলে, সে তো তার ছোট বোন। এটা শুনে জুং তো মনে মনে সেই খুশি হয়ে যায়, কারণ সেদিন খাবার দিতে গিয়ে রিনকে জুংয়ের সেই পছন্দ হয়েছে। বাট ভেবেছিল একে হয়তো ইজুকি ভালোবাসে, তাই সে তার ভালোবাসা চেপে রেখেছিল। বাট আজ জানতে পারলো ইজুকি যাকে ভালোবাসে সেটা এই মেয়ে না। জুং ইজুকিকে বলে, তোদের মধ্যে কি হয়েছে? সবসময় মন খারাপ করে থাকিস কেন? তোদের মধ্যে যাই হোক না কেন তাকে কল কর এবং ক্ষমা চা। তুই তাকে এভাবে ছেড়ে দিতে পারিস না। ইজুকি ক্লান্ত স্বরে বলে, না রে, আমি পারবো না। সে আমাকে তার সাথে যোগাযোগ করতে মানা করে দিয়েছে। পরের দিন মোমো তার মা বাবার সাথে দেখা করতে যায়। সে তার মাকে ইশারায় জিজ্ঞাসা করে, মা, আমি যখন তোমাদের সাপোর্ট করি তাতে কি তোমাদের মন খারাপ লাগে? এখানে আমরা জানতে পারি মোমোর বাবা মাও বধির। মোমোর মা বলেন, তুমি আমাদের মেয়ে, তোমার সমর্থন পেয়ে আমরা গর্বিত বোধ করি। পরিবার তো একে অপরের জন্যই, কিন্তু যখন তুমি কারোর জন্য সব খরচ বহন করো সেটা তাদের মনে কৃতজ্ঞতার বোঝা চাপিয়ে দেয়। আর কিছু মানুষের জন্য এই কৃতজ্ঞতাই একটা বোঝা হয়ে দাঁড়ায়। মোমো এই কথাই হঠাৎ উপলব্ধি করে সে তার ছোট বোন রিনকে নিয়ে অতিরিক্ত চিন্তা করেছে। রিনের উপর কৃতজ্ঞতার চাপ চাপিয়ে দিয়েছে। নিজের ভালোবাসা দিয়েই রিনকে ধীরে ধীরে দুর্বল করে তুলেছে। মোমো অনুতপ্ত হয়ে মায়ের কাছে ক্ষমা চাই এবং নিজের প্রিয় জায়গায় হাঁটতে বের হয়। সেখানে সে অবাক হয়ে দেখে রিনও সেখানে একা একা হাঁটছে। দুজন একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসি এবং একসাথে ক্ষমা চাই। রিন মোমোর দিকে তাকিয়ে বলে, তোমার উচিত ইজুকির সাথে ডেট করা। মোমো মাথা নেড়ে বলে, আমার এসবে আগ্রহ নেই। রিন গম্ভীর হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি শুধু আমার জন্যই তার সাথে এমন করছো? আসলে আমি কখনো তোমার বোঝা হতে চাইনি। মোমো বলে,
না, তুমি কখনো বোঝানো, আমি শুধু তোমার মঙ্গল চেয়েছি। রিন কোমল কিন্তু দৃঢ় স্বরে বলে, যদি সত্যিই তুমি আমার ভালো চাও তাহলে আমাকে আমার মতো বাঁচতে দাও, আমি সব সামলাতে পারবো। প্লিজ তুমি ইজুকির সঙ্গে কথা বলো, সে খুব ভালো মানুষ আর সে তোমাকে অনেক ভালোবাসে। অন্যদিকে ইজুকি তার কানে নয়েজ ক্যান্সেলিং হেডফোন পরে রাস্তায় হাঁটছে। সে বধিরদের অনুভূতি বুঝতে চেষ্টা করছে, কোনো শব্দ না শুনে জীবন কতটা কঠিন হতে পারে। আর এদিকে মোমো সুইমিং পুলের পানিতে নেমে অনুভব করছে রিন প্রতিদিন কতটা কষ্ট করে প্র্যাকটিস করে। ঠিক তখনই ইজুকি মোমোর সাথে দেখা করতে পুলে এসে হাজির হয়। সুইমিং পুলের সামনে বসে অনুতপ্ত স্বরে বলে, মোমো প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার কারণে তোমার বোনের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লিজ আমাকে মাফ করো। মোমোর দৃষ্টিতে তখন এক অদ্ভুত ভাব ফুটে ওঠে, যেন সে ইজুকির কথাগুলো শুনতে পাচ্ছে। ইজুকি বেদনা ভরা কণ্ঠে বলে, এখন থেকে আমি আর কখনো তোমার সঙ্গে জোর করে যোগাযোগ করব না, আমি শুধু চাই তুমি সুখী থাকো। আমি জানি তুমি আমার কথাগুলো শুনতে পাচ্ছ না, কিন্তু তবুও আমি বলতে চাই আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। ঠিক সেই মুহূর্তে মোমো পিছন ফিরে তাকায়, আর চোখের দৃষ্টিতে বিস্ময়, যেন সে ইজুকির সমস্ত কথা উপলব্ধি করেছে। তারপর মোমো ইজুকির দিকে এক অপূর্ব হাসি দেয় এবং পুল থেকে ওঠার জন্য ইজুকিকে হাত বাড়ায়। কিন্তু ইজুকি যখন মোমোকে তুলতে যায়, হঠাৎই তাকে টেনে পানিতে নামিয়ে দেয়। কি রোমান্টিক একটা পরিবেশ, দুজনেই অনেক খুশি। একটু পর ইজুকি মোমোকে বলে, তুমি কি আমার বউ হয়ে আমাদের রেস্টুরেন্টে কাজ করবে? আমরা একটা পরিবার হয়ে একসাথে কাজ করব। মোমো কিছুটা সংশয় নিয়ে বলে, আমি তো বধির, তোমার বাবা মা কি আমাকে তাদের পুত্রবধূ হিসেবে মেনে নিবে? ইজুকি উচ্ছ্বসিত হয়ে উত্তর দেয়, হ্যাঁ, আমার বাবা মা অসাধারণ মানুষ, তারা অবশ্যই তোমাকে গ্রহণ করবে, আর আমার ভবিষ্যৎ স্ত্রীও তো মাশাআল্লাহ অনেক সুন্দর। মোমো সেই খুশি হয়। এরপর ইজুকি মোমোকে তাদের রেস্টুরেন্টে নিয়ে যায়। আর হ্যাঁ, মোমোকে ইজুকির মা বাবা তাদের পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নেন। তারা কাগজে লিখে লিখে মোমোর সাথে কথোপকথনও শুরু করে দেয়। ইজুকির মা বিস্মিত হয়ে মোমোকে জিজ্ঞাসা করে, তুমি তো একবার তাকে ছেড়ে চলে গিয়েছিলে, আবার ফিরে এলে কেন? মোমো সরাসরি স্বর দিয়ে বলে ওঠে, কারণ সে খুব ভালো মানুষ। মোমোকে কথা বলতে দেখে সবাই অবাক হয়, কারণ সবাই জানতো মোমো বধির এবং কথা বলতে পারে না। ইজুকির বাবু চমকে উঠে বলেন, তুমি কথা বলতে পারো? সত্যিই মোমোর মুখে কথা শুনে তারা যেন বজ্রপাতের শক খেয়েছে। ইজুকি অবিশ্বাস্যভাবে বলে, কিন্তু আমার তো জানা ছিল তুমি কথা বলতে পারো না এবং কানে শুনতেও পাও না। মোমো হাসতে হাসতে বলে, আমিও তো ভেবেছিলাম তুমি বধির, কারণ আমাদের প্রথম দেখার দিনে তুমি শুধু সাইন ল্যাঙ্গুয়েজেই কথা বলেছিলে। ইজুকি তার মা বাবার সামনে মোমোর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তার মানে আমি তোমাকে ভুলে যা যা বললাম তুমি কি সব শুনেছো? মোমো চোখে চোখ রেখে সাইন ল্যাঙ্গুয়েজেই উত্তর দেয়, হ্যাঁ, আর আমিও তোমাকে পছন্দ করি। এটা শুনে ইজুকি খুশিতে আত্মহারা হয়ে যায়। ইজুকির বাবা মাও অত্যাধিক আনন্দিত হন। এরপর দুজনে আবার সেই প্রিয় জায়গায় নদীর ধারে যায়, আর এবার মোমো আর ইজুকি দুজনে মুখে কথা বলে আর অনেক মজা করে। সিন কাট হয়ে চলে আসে সুইমিং পুলে। রিন পুল থেকে উঠতেই দেখি ইজুকির বন্ধু জুং সেখানে বসে আছে। প্রথমে রিন তাকে চিনতে পারে না। জুং তখন তড়িঘড়ি করে হেলমেটটা পরে নেয়। তখন ফ্ল্যাশব্যাকে দেখি সেই ভয়াবহ দিনে যখন বিল্ডিংয়ে আগুন লেগেছিল, জুং সেখান থেকে খাবার ডেলিভারি দিয়ে ফিরছিল, তখন সেই ধোঁয়ার মধ্যে ঢুকে রিনকে বাঁচিয়েছিল। সিন বর্তমানে আসে। জুং হেলমেট পরতেই এখন রিন তাকে চিনতে পেরেছে। জুং যদিও সাইন ল্যাঙ্গুয়েজ জানে না, তবুও সে হাতের ইশারায় বোঝাতে চায়, আমি তোমাকে অনেক ভালোবাসি। রিন জলভরা চোখে হাসতে হাসতে তার প্রেম নিবেদন গ্রহণ করে। তারপর আর কি, এই হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি ভালো লাগুক বা না লাগুক সেটা কথা নয়, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত যখন দেখেছেন তখন একটা লাইক তো করতেই পারেন। আর হ্যাঁ, এখন এই চ্যানেলে নিয়মিতই ভিডিও আপলোড হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, নয়তো ভিডিও আপলোড করবো বাট পাবেন না। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।